ডাইনি পরীদের মতো দুটো ডানা বের করে। তাই দেখে তো পেতনি আর শাকচুন্নি ডাইনির নানা রকম রূপচর্চা করাতে থাকে। কখনো মুখে হাতে হলুদ মাখায়। আরে তাড়াতাড়ি পা চালা, এখনো 2 ক্রোশ পথ হেঁটে যেতে হবে। সূর্য ডোবার আগে আমাদের জঙ্গলের পথ পার করে গ্রামে পৌঁছতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ ওস্তাদ। শুনেছি ওই জঙ্গলে আবার তেনাদের বাস। তারা পালকি নিয়ে হাঁটার গতি আরো বাড়ায়। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে, আর জঙ্গলের পথ ধরে পালকি এগিয়ে চলে। সেই জঙ্গলের মধ্যে এক কুটিরে তখন এই পেতনি, শুনতে পাচ্ছিস? ওটা কিসের শব্দ? মনে হচ্ছে পালকি করে নতুন বউ চলেছে। হ্যাঁ রে শাকচুন্নি, আমারও তাই মনে হচ্ছে। নতুন বউ দেখতে যাবি? চল গিয়ে দিদিকে বলি। তারপর শাকচুন্নি আর পেতনি ডাইনির ঘরের দিকে যায় আর গিয়ে বলে, দিদি দিদি, জঙ্গলের পথ ধরে পালকি করে নতুন বউ যাচ্ছে। চল না, গিয়ে আমরা নতুন বউ দেখি। বেঁচে থাকতে আমাদের তো কারুর বিয়েই হলো না, কিন্তু আমার নতুন বউ দেখতে খুব ভালো লাগে। চল না দিদি। না, আমি যাব না, তোরা যা। তবে শোন, ওদেরকে একদম ভয় দেখাবি না। এই কথা বলেই পেতনি আর শাকচুন্নি জঙ্গলের পথের ধারে একটি গাছের ডালে বসে পা দোলাতে থাকে আর পালকি করে আসা নতুন বউকে দেখার চেষ্টা করে। এই শাকচুন্নি, দেখ বরটাকে কি সুন্দর দেখতে। বেঁচে থাকতে তো আমাদের আর বিয়ের স্বাদ পূরণ হলো না। এইরকম বর, সংসার কিছুই পাওয়া হলো না। দিদিটার বিয়ে হলো না বলে আমাদেরও বিয়ে হলো না। তার আগেই আমরা মরে ভূত হয়ে গেলাম। হ্যাঁ রে পেতনি, এদের দেখে যে আমারও খুব বিয়ে করতে ইচ্ছে করছে। নতুন বউ মানেই তো লাল টুকটুকে বেনারসি, কত গয়না গাটি, সাজু গুজু। তাই নতুন বউ দেখতে হেব্বি লাগে। এই চল না, কাছ থেকে গিয়ে বউটাকে দেখে আসি। তারপর সেই পালকি তাদের সামনে আসতেই শাকচুন্নি আর পেতনি ঝপ করে গাছ থেকে তাদের সামনে ঝাঁপ মারে। তখন শাকচুন্নি আর পেতনিকে দেখেই ওরে বাপ রে, ভূত! এই কথা বলেই পালকিওয়ালারা পালকি নামিয়ে রেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পালা রে, সব পালা! যে যার প্রাণ বাঁচা, পালা! কোথায় পালাচ্ছ তোমরা? আমাকে আর আমার বউকে ফেলে যেও না, দাঁড়াও। ও বউ, তাড়াতাড়ি বেরিয়ে এসো, এক্ষুনি পালাতে হবে। না পালাতে পারলে ভূতে যে আমাদেরই গলা টিপে মেরে ফেলবে। নতুন বর তার বউয়ের হাত ধরে জঙ্গলের পথে দৌড় লাগায়। আরে তোমরা ভয় পেও না গো, আমরা তোমাদের ঘাড় মটকাবো না। আমরা তো শুধু নতুন বউ দেখতে এসেছি। পেতনির গলা শুনে নতুন বর বউ আরো জোরে দৌড়তে থাকে, আর শাকচুন্নি ও পেতনি তাদের কুটিরে ফিরে আসে। এরপর ধীরে ধীরে রাত পেরিয়ে সকাল হয়ে যায়। সকালবেলা জঙ্গলের পাশের গ্রামে কিছু সৈন্য এসে ঢেড়া পিটিয়ে ঘোষণা করে, শোনো শোনো শোনো, আগামী পূর্ণিমা তিথিতে রাজামশাই তার পুত্রের জন্য এক স্বয়ম্বর সভার আয়োজন করেছেন। এই রাজ্যের সমস্ত গুণবতী কন্যারা সেই সভায় অংশগ্রহণ করতে পারবে। রাজামশাই রূপ ও গুণের বিচার করে তার পুত্রের জন্য যোগ্য পাত্রী নির্বাচন করবে। আর এই সমস্ত কথা গ্রামের ধারের এক গাছে বসে বসে শুনছিল শাকচুন্নি আর পেতনি। তারা এই খবর শুনেই, এই পেতনি, আমি যেটা ভাবছি তুইও কি সেটাই ভাবছিস? হ্যাঁ রে, দিদিকে যদি একবার বিয়েতে রাজি করাতে পারি তাহলে পরপর আমাদেরও ঠিক বিয়ে হয়ে যাবে। চল, এখন আমাদের প্রথম কাজ হলো দিদিকে গিয়ে রাজি করানো। তারপর তারা দুজনে গিয়ে ডাইনিকে সমস্ত কথা খুলে বলে। না না না, এটা কিছুতেই সম্ভব নয়। ওই রাজার স্বয়ংবর সভায় কিনা আমি যাব? ওখানে কত সুন্দরী রাজকুমারীরা আসবে,
আর আমি আমার এই কুৎসিত ডাইনির রূপ নিয়ে, না না না, কখনো না। আরে তুমি এই রূপ ধরে কেন যাবে? রাজসভায় তুমি একদম সুন্দর দেখতে পরীর মতো হয়ে যাবে। পরীর মতো? এই কথা বলেই ডাইনি পরীদের মতো দুটো ডানা বের করে। তাই দেখে তো পেতনি আর শাকচুন্নি খিলখিলিয়ে হেসে ওঠে। আরে দিদি, এইরকম নয়। ওফ, তুমি দেখছি কিছুই বোঝো না। আমাদেরই যা করার করতে হবে। তখন শাকচুন্নি আর পেতনি ডাইনির নানা রকম রূপচর্চা করাতে থাকে। কখনো মুখে হাতে হলুদ মাখায়, আবার কখনো চন্দন, মধু ও নানান রকম ভেষজ উপকরণ দিয়ে মিশ্রণ বানিয়ে মুখে লাগিয়ে দেয়। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। অবশেষে স্বয়ংবর সভার সেই দিনটি চলে আসে। কিন্তু এদিকে ডাইনির রূপের কোনো পরিবর্তন হয় না। আমি তো আগেই বলেছিলাম এভাবে কিছুই হবে না। আমি যে কুৎসিত দেখতে এক ডাইনি, এই রূপ নিয়ে আমি রাজার স্বয়ংবর সভায় যেতে পারবো না। দিদি, আমি বলি কি, তুমি জাদু শক্তি বলে এক সুন্দরী মেয়ের রূপ ধারণ করো, তারপর ওই রাজসভায় যাও। কিন্তু এইভাবে তো সবাইকে ঠকানো হবে। আরে তুমি অত চিন্তা করো না। তুমি কোনোদিনও তোমার আসল রূপ ধারণ করবে না। আর তোমার বিয়ে হয়ে গেলে আমাদেরও 2 বোনের ঠিক বিয়ে হয়ে যাবে। দিদি, তুমি এবার রাজি হয়ে যাও। তারপর ডাইনি এক সুন্দরী মেয়ের রূপ ধারণ করে রাজপুত্রের স্বয়ংবর সভায় উপস্থিত হয়। সেখানে আরো অনেক সুন্দরী মেয়েরাও ছিল, কিন্তু রাজপুত্রের ডাইনিকে প্রথম নজরেই পছন্দ হয়ে যায়। তোমরা সকলে শোনো, আমার বাগানের ফুল দিয়ে যে সব থেকে সুন্দর এবং দ্রুত একটি মালা প্রস্তুত করতে পারবে তাকেই আমি আমার স্ত্রী হিসেবে বেছে নেব। তারপর সকলে মিলে বাগানের ফুল দিয়ে মালা প্রস্তুত করা শুরু করে। তাদের মধ্যে ডাইনি দ্রুত সবার থেকে সুন্দর একটি মালা তৈরি করে। তাই দেখে রাজপুত্র বলেন, এই মালাটি সব থেকে সুন্দর হয়েছে। কে তুমি? কি তোমার পরিচয়? আমার নাম উর্মিমালা। পিতা, আমি উর্মিমালাকেই আমার যোগ্য স্ত্রী হিসেবে বেছে নিলাম। আমি উর্মিমালাকেই বিবাহ করব। তারপর খুব ধুমধাম করে রাজপুত্র ও ডাইনি রূপী উর্মিমালার বিবাহ সুসম্পন্ন হয়। ডাইনি ছদ্মবেশ ধরেই সংসার করা শুরু করে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাতে রাজপুত্র যখন ঘুমিয়েছিল, তখন তার ঘরে কোথা থেকে এক বিষধর সাপ প্রবেশ করে এবং রাজপুত্রের পায়ে ছোবল বসায়। আমার পা জ্বলে যাচ্ছে। ওগো ওগো, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, আমার স্বামীকে যে সাপে কেটেছে। তাদের চিৎকার শুনে রাজামশাই, রানীমা এবং রাজগুরু সেখানে উপস্থিত হন। কিন্তু ততক্ষণে রাজপুত্রের মুখে ফেনা কেটে সারা শরীর নীল হয়ে যায়। এ কি হয়েছে আমার পুত্রের? এই যে কোনো কালনাগিনীর ছবল মনে হচ্ছে। রাজপুত্রের গোটা শরীরটা নীল হয়ে গেছে। এক্ষুনি এই বিষ বের করতে না পারলে যে রাজপুত্রকে আর বাঁচানো যাবে না। তখন উর্মিমালার ছদ্মবেশে ডাইনি মনে মনে সিদ্ধান্ত নেয়, আমাকে কিছু একটা করতেই হবে, না হলে যে রাজপুত্রকে বাঁচানো যাবে না। কিন্তু তার জন্য যে আমাকে আমার আসল ডাইনি রূপে ফিরে আসতে হবে। আর ডাইনির রূপে এলে তো আমার আর এখানে সংসার করা হবে না। এরা আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। কিন্তু এখন আমার কাছে আমার স্বামীর প্রাণ বাঁচানোটাই একমাত্র লক্ষ্য। তাতে যদি আমার সংসার না করা হয়, না হবে। এই কথা ভেবেই উর্মিমালা আসল ডাইনির রূপে ফিরে আসে আর রাজপুত্রের পা থেকে সমস্ত বিষ তুলে নেয়। রাজপুত্র সাথে সাথে সুস্থ হয়ে ওঠে। কিন্তু পুত্রবধূর এমন ভয়ঙ্কর ডাইনি রূপ দেখে রানীমা বলেন, ও বাবা গো, এই যে এক ডাইনি! ডাইনির সাথে আমার ছেলের বিয়ে হয়েছে। না না না, এ বিয়ে আমি মানি না। মহারাজ, আপনি এক্ষুনি এই ডাইনিকে মহলের বাইরে বার করে দিন। না মা, তা হয় না। উর্মিমালা ডাইনি হোক আর যাই হোক, আমি ওকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি। আজ ওর জন্যই আমি জীবিত।
আমি কখনো ওর হাত ছাড়বো না। আমি ওর সাথেই সংসার করব। রাজপুত্রের জেদ দেখে রাজামশাই ও রানীমা দুজনেই খুব চিন্তিত হয়ে পড়েন এবং রাজগুরুর দিকে তাকিয়ে বলেন, রাজগুরু, আপনি এর কোনো সমাধান বলে দিন। একটা উপায় আছে, সে অনেক কঠিন কাজ। সেটা যদি এই ডাইনি করতে পারে তাহলে এই ডাইনি পুনরায় মানুষ হয়ে যাবে।